মাননীয় হুইপ জনাব আবু সঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশ জাতি রাষ্ট্রের মহান প্রতিষ্ঠাতা, বিশ্বসেরা রাজনীতিবিদ, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই সংসদে, মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন, সেই ভাষণের ছত্রে ছত্রে জাতির জনকের নির্দেশিত মুক্তির সংগ্রামের পথে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবার যে অদম্য পথযাত্রা, সেই পথযাত্রার বিভিন্ন উপাদানগুলো মহামান্য রাষ্ট্রপতি এই মহান সংসদে তুলে ধরেছেন, যা জাতির জন্য একটি অত্যন্ত মূল্যবান দলিল এবং জাতির জন্য আশা জাগানিয়া একটি বক্তব্য। আমি বক্তব্যের শুরুতেই বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমার নির্বাচক এলাকা একই বৃন্তে তিনটি ফুল কালাইক্ষেত্রা লাক্কেলপুরে জনগণের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, বাংলাদেশ আজ পৃথিবীর 35তম অর্থনীতির দেশ, আয়তনের দিকে 94তম, জনবসতির দিক দিয়ে 8ম অবস্থানে থেকে বাংলাদেশ আজকে পৃথিবীতে 35তম অর্থনীতির দেশ হিসাবে দাঁড়াবে। এবং IMF এর দেওয়া তথ্য অনুযায়ী কানাডার ভিজুয়াল ক্যাটালিস্ট যে তথ্য এবং যে আশাবাদ ব্যক্ত করেছেন, সেখানে তারা বলছেন 2027 সালে বাংলাদেশ হবে 26তম অর্থনীতির দেশ, 2032 সালে বাংলাদেশ হবে 2037 সালে বাংলাদেশ হবে 20তম অর্থনীতির দেশ। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের এই এগিয়ে চলা এক বিস্ময়কর ইতিহাস। মাননীয় স্পিকার, 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে, সেই সময় 1972 সালে বিশ্বব্যাংক তাদের একটি গবেষণাই বলেছিল, গবেষণা নিবন্ধে বাংলাদেশ সম্বন্ধে প্রথম তারা মন্তব্য করেছিল, সেখানে তারা বলেছে, কোড, সবচেয়ে ভালো পরিস্থিতিতেও বাংলাদেশ একটি নাজুক ও জটিল উন্নয়ন সমস্যার নাম। দেশের মানুষেরা গরিব, মাথাপিছু আয় $50 থেকে $70, যা গত 20 বছরেও বাড়েনি। শুধু তাই নয়, এরপরও গত 2001 এবং 2006 সালে যে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন এই বিশ্বব্যাংক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তুলে আমাদের সড়ক এবং জনপথ এবং বিদ্যুৎ বিভাগ থেকে তাদের টাকা প্রত্যাহার করে নিয়েছিল, সেখানে অর্থায়ন বন্ধ করেছিল। বিদ্যুৎ বিভাগে যে হরিলুট হয়েছিল, জননেত্রী শেখ হাসিনা 1996 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে 1650 মেগাওয়াট থেকে আমাদের বিদ্যুৎকে 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা 4300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে যাওয়ার পরে বিএনপির আমলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কোকো এবং তার বন্ধু মামুনের লুটপাটের কারণে, খাম্বা তারেকের লুটপাটের কারণে সেই বিদ্যুৎ উৎপাদন 4300 থেকে 3200 মেগাওয়াটে নেমে এসেছিল। আজকে বাংলাদেশ 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। আপনার মনে আছে মাননীয় স্পিকার, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, আরাফাত রহমান কোকো, তার পাচার করা 40 কোটি টাকা বাংলাদেশ FBI এর সহযোগিতায় বাংলাদেশে ফেরত এনেছে। আরেক টাকার সন্ধান পাওয়া গেছে তারেক এবং মামুনের, বিদেশের একটি ব্যাংকে তারেক এবং মামুনের 500 কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ওই ব্যাংকের অ্যাকাউন্টে যে ভোল্টে তারা টাকা রেখেছে, সেই ভোল্টে শুধুমাত্র তারেক এবং মামুনের আই কন্টাক্ট ছাড়া সেই টাকা ওখান থেকে ভোল্ট থেকে বের করা সম্ভব নয় বলে টাকাটি এখনো ফেরত আনা যাচ্ছে না। একজন তারেক রহমান তার নিজের মামা এবং মামার বন্ধুদের পেদানি খেয়ে 2007 সালে দেশ ছেড়ে পলায়ন করেছে, আর মামুন এখন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে কারাগারে বন্দী আছে। শুধু তারেক আর মামুন নয়, বিএনপির অনেক নেতার বিদেশের বিভিন্ন ব্যাংকে টাকার হদিস পাওয়া গেছে, তদন্ত চলছে। এই কারণে এই মুহূর্তে সংসদে এটি উপস্থাপন করতে আমরা পারছি না। তবে অচিরেই তারেক মামুন সহ বিএনপি নেতাদের এই সমস্ত পাচারকৃত টাকার তথ্য জাতির সামনে উপস্থাপিত হবে এবং এই টাকাগুলো অবশ্যই ফিরে এনে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে যোগ করা হবে। মাননীয় স্পিকার, তাদের দুর্নীতির কারণে
সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছিল তাদের দুর্নীতির কারণে, শম্ভুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছিল তাদের দুর্নীতির কারণে, বেগম খালেদা জিয়া টঙ্গীতে একটা 100 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করে ঢাকায় ফেরার পর টঙ্গী থেকে ক্যান্টনমেন্টে তার বাড়িতে ফেরার আগেই সেই পাওয়ার প্ল্যান্টটি বন্ধ হয়ে গেছিল। তারা আজকে বিদ্যুৎ নিয়ে, বাংলাদেশের অগ্রগতি নিয়ে যখন কথা বলে তখন কষ্ট লাগে মাননীয় স্পিকার, তখন দুঃখ লাগে মাননীয় স্পিকার। অনেককেই দেখি কুইক রেন্টাল এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তাদেরকে বলতে চাই, বিদ্যুৎ শুধুমাত্র আলো জ্বালানোর জন্য নয়, বিদ্যুৎ উৎপাদনের একটি অন্যতম উপাদান। বিদ্যুৎ জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন বলেই 14.1 বিলিয়ন ডলারের এক্সপোর্ট আজকে 51 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। আর যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পিপিএর বলে সরকার প্রাইভেট এন্টারপ্রাইজকে বিদ্যুৎ উৎপাদন করতে দেয়, সেই পিপিএ আওয়ামী লীগ সরকারের আমলে করা নয়। আজকে যারা বাইরে বড় বড় কথা বলেন, বড় বড় বক্তৃতা করেন, জনবিচ্ছিন্ন যে সুশীল মানুষরা, সেই সুশীল মানুষদের প্রতিনিধি তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার থাকবার সময় এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাংলাদেশে রচিত হয়েছিল এবং সেই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের বলেই, সেই পিপিএর বলেই আজকে আওয়ামী লীগ সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, যার ফলশ্রুতিতে 91 বিলিয়ন ডলারের অর্থনীতি আজকের বাংলাদেশে 465 বিলিয়ন ডলারের অর্থনীতি রূপান্তরিত হয়েছে। 2008 সালে জননেত্রী শেখ হাসিনা 60তম অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশকে পেয়েছিলেন। আজকে সেই বাংলাদেশ 35তম অর্থনীতির দেশ হিসাবে বিশ্বের বুকে মাথায় উঁচু করে দাঁড়িয়েছে। আরেকটি কথা বলতে চাই, 1976 সালে নরওয়ে অর্থনীতিবিদ জাস্ট ফালান এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জে.আর. পার্কিনসন্স বাংলাদেশ দ্য স্টেট কেস অব ডেভেলপমেন্ট নামে একটি গবেষণামূলক বইয়ে লিখেছিলেন, বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে যদি এই দেশটি উন্নতি করতে পারে তাহলে নিঃসন্দেহে বলা যায় পৃথিবীর যে কোনো দেশ উন্নতি করতে পারবে। বাংলাদেশ সম্বন্ধে নেতিবাচক কথা বলেছিলেন দুজন নরওয়ে এবং ব্রিটিশ অর্থনীতিবিদ। 1972 সালে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীন হবার পর স্বাধীন রাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ফিরে এসে 1972 সালে 10ই জানুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, 7.5 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু, আজ তোমার কথা মিথ্যা প্রমাণ হয়েছে। আমার বাঙালি আজ মানুষ, আমার বাঙালি আজ দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে এত লোক আত্মাহুতি, এত লোক জান দেয় নাই। তাই বলি, আমি আমায় আর দাবায় রাখতে পারবা না। 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যে কথাটি বলে গেছিলেন, আজকে বাংলাদেশে যে কোনো নাগরিক, একজন গার্মেন্টস কন্যা, একজন শ্রমিক, একজন কৃষক, একজন ছাত্র, একজন রাজনীতিবিদ, যে কোনো শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়ে বলতে পারে, হে বিশ্ব ব্যাংক, তোমরা যে বাংলাদেশকে নাজুক অর্থনৈতিক দেশ বলেছিলে, তোমরা যে বাংলাদেশের দুর্নীতির অভিযোগে সড়ক, জনপদ আর বিদ্যুৎ খাত থেকে টাকা প্রত্যাহার করেছিলে, তোমরা যে বাংলাদেশে ষড়যন্ত্রমূলক ভাবে পদ্মা সেতুতে দুর্নীতি প্রচেষ্টার অভিযোগ এনে টাকা প্রত্যাহার করেছিলে, কানাডার আদালতে প্রমাণ হয়েছে সেই পদ্মা সেতুতে দুর্নীতির কোনো অভিযোগ নেই। আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক দাঁড়িয়ে বিশ্ব ব্যাংক অথবা ওই নরওয়ের অর্থনীতিবিদ জাস্ট ফালান অথবা ব্রিটিশ অর্থনীতিবিদ জে.আর. পার্কিনসনকে বলতে পারেন, তোমরা উপহাস করেছিলে, আজকের বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশ উন্নত করতে পারে, বাংলাদেশ উন্নত হতে পারে, বাংলাদেশ এগিয়ে যেতে পারে। বিশ্ব ব্যাংক যারা বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের কথা বলেছিল, সেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট 2016 সালে জিম ইয়াংকিং এবং 2022 সালে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার, তারা বাংলাদেশে এসে বলেছে বাংলাদেশ আজ পৃথিবীর একটি বিস্ময়। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের মডেল গোটা পৃথিবীর অনুসরণ করা উচিত। এইখানেই জননেত্রী শেখ হাসিনার সাফল্য, এইখানেই বঙ্গবন্ধু কন্যার সাফল্য, এইখানেই বাঙালির সাফল্য। বঙ্গবন্ধু কন্যা 16 কোটি বাঙালিকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সেই উচ্চতায় উন্নীত করেছেন, যে উচ্চতায় উন্নীত হবার কারণে আজকের বাংলাদেশ পৃথিবীতে দারিদ্র্য বিমোচনের বিশ্ব মডেল। আজকের বাংলাদেশ পৃথিবীতে একটি নতুন বিস্ময়। মাননীয় স্পিকার, একজন কন্যা
তার পরিণত বয়সে একটু ভালো মন্দ রান্না করে তার পিতার মুখে খাবার তুলে দিতে চান। মাননীয় হুইপ 2 মিনিট। একজন কন্যা মাননীয় হুইপ আপনার সময় 2 মিনিট। তার পরিণত বয়সে একটু ভালো মন্দ রান্না করে তার মার মুখে খাবার তুলে দিতে চান। 1975 সালে 15ই আগস্টে কাল রাতে জননেত্রী শেখ হাসিনা সেই সুযোগটুকু থেকে বঞ্চিত হয়েছেন। আজকে পরিণত বয়সে জননেত্রী শেখ হাসিনা চাইলেও একটু ভালো মন্দ রান্না করে তার বাবার মুখে খাবার তুলে দিতে পারেন না, তার মায়ের মুখে খাবার তুলে দিতে পারেন না। বঙ্গবন্ধু কন্যা এ কারণেই, যে মানুষগুলোর জন্য বঙ্গবন্ধু সারা জীবন রাজনীতি করেছেন, যে মানুষগুলোর জন্য বঙ্গবন্ধু সারা জীবন লড়াই করেছেন, যে মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য, দুবেলা পেট ভরে ভাত খাওয়ানোর জন্য বঙ্গবন্ধু জীবনে 14টি বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, যে মানুষগুলো মুক্তির জন্য বঙ্গবন্ধু নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই বঙ্গবন্ধুর ভালোবাসার গ্রামের মুরব্বী মানুষগুলোর হাত মুখে যখন একটু খাবার তুলে দেন, তখন বঙ্গবন্ধু কন্যা মনে করেন তার বাবার মুখে খাবার তুলে দিয়েছেন। যখন গ্রামের দুস্থ মহিলার মুখে একটু খাবার তুলে দেন, তখন বঙ্গবন্ধু কন্যা মনে করেন আমি আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি। আপনার পীরগঞ্জের গ্রাম, নোয়াখালীর চর আলেকজান্ডার, রংপুরের ভুরুঙ্গামারি, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, যেখানে ফেলানীরা বাস করত, সমস্ত গ্রামগুলিতে সমস্ত মুরব্বী মানুষদের খাবারের খবর তার ঔরসজাত সন্তান রাখে না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই মুরব্বী মানুষগুলোর মুখে খাবার তুলে দেন। তিনি মনে করেন এই মানুষগুলো পেট ভরে ভাত খেলে কবরে শুয়ে তার পিতার অতৃপ্ত আত্মা শান্তি পাবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে কখনো এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। যতদিন জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন আল্লাহর রহমতে, ততদিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে বাংলার মানুষের মুখে খাবার তুলে দিতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 2 মার্চ 1429 16 জানুয়ারি 2023 সোমবার বিকাল 4:15 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।